আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বহু বছর ধরে নীতি নির্ধারক ও পণ্ডিতেরা ভারতীয় উপমহাদেশকে একটা সমন্বিত অঞ্চল হিসেবে দেখেছেন, যাকে দক্ষিণ এশিয়া বলা হয়ে থাকে। এখানে দেশ রয়েছে ৮টি: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। ভাষা আর ধর্ম আলাদা হলেও এই দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিকতার অভিন্ন ইতিহাস। ক্রিকেট আর বলিউড ফিল্মের মতো সাংস্কৃতিক উপাদানও তাদেরকে কাছাকাছি এনেছে। দক্ষিণ এশিয়ার নেতারা একসময় ইউরোপীয় ইউনিয়ন বা আসিয়ানের মতো সমন্বিত আঞ্চলিক ফোরামের স্বপ্নও দেখেছিলেন। তবে নিরাপত্তা, অর্থনীতি আর নীতি সমন্বয়ের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া এখন একটা ভৌগোলিক অঞ্চলকে বোঝায়। সেখানে আঞ্চলিক সংহতির কোনো ছিটেফোঁটা নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় ভারত। ১৯৫০-এর দশকে পশ্চিমে প্রথম দক্ষিণ এশিয়া শব্দটার উচ্চারণ শুরু হয়েছিল। এমনভাবে শব্দটা সাজানো হয়েছিল যাতে ভারতের আধিপত্য বোঝা না যায়। ১৯৭০-এর দশকে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আঞ্চলিক সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন। সেই সূত্রেই ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়। সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আর বোঝাপড়া বাড়ানোই ছিল সার্কের উদ্দেশ্য। ৩ দশক সার্ক বেশ সমর্থন পেয়েছিল। ভারতের ইন্দর কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং এই সংস্থার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন। কিন্তু পাকিস্তান ভারতের শত্রুতা আর ভারতের আধিপত্যের আশঙ্কার কারণে সার্ক কার্যকর হয়ে উঠতে পারেনি। ভুটান, মালদ্বীপ আর নেপাল সমর্থন দিয়েছিল সবচেয়ে বেশি। ভূ রাজনৈতিক প্রভাব অর্জনের একটা উৎস মনে করেছিল তারা সার্ককে। কিন্তু সার্ক এখন মৃতপ্রায়। এ পর্যন্ত যে 18টি সম্মেলন হয়েছে তার মধ্যে 6টি হয়েছে প্রথম 6 বছরে। অন্যদিকে ২০০৫ থেকে ২০১৪ এই 10 বছরের মধ্যে হয়েছে মাত্র 6টি। গত এক দশকে কিছুই হয়নি। সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া গঠনের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল সবই থমকে গেছে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান গড়ার চেষ্টা কাজে লাগেনি। এনজিও ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো আঞ্চলিকতা বিকাশের যেসব পদক্ষেপ নিয়েছিল সেগুলো হালে পানি পায়নি। ভারতের আধিপত্য দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। সবচেয়ে বড় ও শক্তিধর দেশ হিসেবে ভারত ভেবেছে আঞ্চলিক অবকাঠামো গড়তে সহায়তা দিলে তাদের প্রভাব কমে যেতে পারে। ভারতের আমলা ও নীতি নির্ধারকরা ভেবেছে আঞ্চলিক অবকাঠামোর উন্নতি হলে ভারতের আধিপত্য হ্রাস পাবে। এর অর্থ হল ভারতের সাথে প্রতিবেশীদের লেনদেনের সমীকরণ দিয়েই দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি আঞ্চলিক সমন্বয়কে আরেকটু জটিল করেছে। ঋণ ও অবকাঠামো প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করেছে চীন। ফলে প্রভাব কমেছে ভারতের। যেমন শ্রীলঙ্কায় সবচেয়ে বড় বিনিয়োগকারী হল চীন। বাংলাদেশেও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে তাদের। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের পরিমাণও খুব কম, মাত্র 5%। অথচ আসিয়ান দেশগুলোতে আঞ্চলিক বাণিজ্যের পরিমাণ 25%। দক্ষিণ এশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও কমেছে। পাকিস্তান ২০১৯ সালে ভারতীয় সাংস্কৃতিক পণ্য নিষিদ্ধ করেছে। সেই শূন্য জায়গা পূরণ করছে এখন তুরস্কের টিভি শোগুলো। ভারত বলিউডে পাকিস্তানি শিল্পীদের নেয়া বন্ধ করে দিয়েছে। আকর্ষণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হচ্ছে না। আঞ্চলিক অভিবাসন এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি কমেছে। দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা এখন বরং মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকাতে উচ্চ আয়ের কাজ খুঁজছে। ভারতে যত বেশি শিক্ষার্থী আছে তার অর্ধেকই দক্ষিণ এশীয়, কিন্তু এই সংখ্যাটা থমকে আছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীর সংখ্যা চীনে বাড়ছে। সীমান্তে কড়াকড়ির কারণে আঞ্চলিক যাতায়াত পীড়াদায়ক হয়ে গেছে।
সার্ক দেশগুলোর মধ্যে খুব বেশি ভিসা মুক্ত চুক্তি নেই। ভারতের অবহেলার কারণে চীনের সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগ বাড়ছে। বাণিজ্য, পর্যটন আর শিক্ষার শূন্য জায়গাটা পূরণ করছে তারা। সমন্বিত ভূরাজনৈতিক অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়া দুর্বল হয়ে গেছে। ভারতের সামনে তাই অনেক চ্যালেঞ্জ। ভারত তাদের আঞ্চলিক শ্রেষ্ঠত্ব হারিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব কমছে। এখানকার ছোট দেশগুলো চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। ফলে ভারতের জন্য তাদের কৌশল পুনর্বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে। ভারত তাদের ভূরাজনৈতিক মনোযোগের সীমা বাড়াতে পারে। দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলোর সাথে বিনিময় বাড়াতে পারে। চীনের প্রভাব মোকাবেলার জন্য তারা উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের পাশাপাশি কোয়াডে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সাথে সহযোগিতার মাধ্যমে উন্নয়নের বিকল্প মডেল দাঁড় করানোর চেষ্টা করছে তারা। যুক্তরাষ্ট্র আর তাদের মিত্রদের জন্য দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতা বোঝাটা গুরুত্বপূর্ণ। কিছু বিশ্লেষক বলছেন, কোয়াডে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোকে যুক্ত করা গেলে চীনের প্রভাব কমানো যাবে। দক্ষিণ এশিয়ার প্রধান সমস্যা হল ভারসাম্যহীনতা। ভারতের আকার আর ক্ষমতা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে আঞ্চলিক অবকাঠামো নির্মাণে নয়াদিল্লির কোনো লাভ হবে না বলে মনে করে তারা। কারণ এমনিতেই তাদের আধিপত্য রয়েছে। ঐতিহাসিকভাবে ভারতের আমলা ও কৌশলগত কর্তা ব্যক্তিরা আঞ্চলিক অবকাঠামো নিয়ে আগ্রহ দেখাননি। তাদের শঙ্কা, এতে ভারতের নিয়ন্ত্রণ কমে যাবে। ভারতের এই আধিপত্যের আকাঙ্ক্ষা আর তাদের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার কারণেই মূলত দক্ষিণ এশিয়া ভূ রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ঢুকে পড়েছে। ভারতের বিপরীতে ভারসাম্য ঠিক রাখতে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো চীনের সাথে ক্রমেই সম্পর্ক বাড়াচ্ছে। এতে আঞ্চলিক সংহতি কমে যাচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে কৌশলগত বিনিয়োগ রয়েছে চীনের। এগুলো ভারতের প্রভাব কমিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় বিনিয়োগকারী এখন চীন। অনেক অবকাঠামো তারা সেখানে গড়েছে। চীনের এই প্রভাব আঞ্চলিক সমন্বয়কে অনেকটাই জটিল করে তুলেছে। শিক্ষা ও অভিবাসনের ক্ষেত্রে আঞ্চলিক সংহতি অনেকটাই কমে গেছে। ঐতিহাসিকভাবে নেপালি কর্মীদের প্রধান গন্তব্য ছিল ভারত, কিন্তু তারা এখন উপসাগরীয় দেশ ও মালয়েশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। ভারতকে মূলত একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে তারা। বৃহত্তর পরিসরে দেখা যাবে অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার মতো যে অঞ্চলগুলোতে অর্থনৈতিক সুবিধা বেশি, দক্ষিণ এশিয়ার মানুষ সেদিকেই যাচ্ছে। শিক্ষা বিনিময় কর্মসূচিও কমে গেছে। ভারতে এখনও দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের যাতায়াত রয়েছে, তবে সংখ্যাটা বাড়ছে না। অন্যদিকে চীনের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। দক্ষিণ এশিয়ায় সীমান্ত নীতি কঠোর হওয়ায় আঞ্চলিক যাতায়াত ও যোগাযোগ কমে যাওয়ার একটা বড় কারণ। শুধুমাত্র মালদ্বীপে সার্ক দেশগুলোর জন্য অন অ্যারাইভাল ভিসা আছে। ভুটান আর নেপালের ভারতের সাথে ভিসা মুক্ত চুক্তি রয়েছে। এর বাইরে আঞ্চলিক যোগাযোগ এখনও বেশ কঠিন। ভারত যেভাবে তাদের সীমান্ত বন্ধ করে ও খোলে তা আঞ্চলিক যোগাযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে বাণিজ্য কমে যায়, পর্যটন, শিক্ষা ও কর্মসূচিও ব্যাহত হয়। দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক সংযোগ কমে যাওয়ার কারণে চীন শূন্যতা পূরণে এগিয়ে এসেছে। বাণিজ্য, পর্যটন ও শিক্ষা খাতে দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তাদের বিনিময় বাড়ছে, আর ভারতের প্রভাব কমছে। এই বাস্তবতা একটা ভূ রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসছে। চীনের উপস্থিতি বেড়ে যাওয়ায় ভারতের পক্ষে এই অঞ্চলে নিজের আধিপত্য ধরে রাখা কঠিন হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে। ভারতের বিপরীতে চীনের দিকে ঘুরছে এই অঞ্চলের ছোট দেশগুলো। তবে ভূরাজনৈতিক অঞ্চল হিসেবে এতে দক্ষিণ এশিয়ার সংহতি নষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো আলাদা আলাদাভাবে চীনের সাথে জুড়ে যাওয়ায় আঞ্চলিক সংহতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
ভারতকে তাদের কৌশল নতুন করে ভাবতে হবে। দক্ষিণ এশিয়াকে তারা গৌণ করে রেখেছে। তাদের মনোযোগ এখন উপসাগরীয় অঞ্চলের দিকে। চীনের বিরুদ্ধে ভারসাম্য রক্ষার জন্য তারা কোয়াডে তৎপর রয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে মনোযোগ দিতে না পারলে এগুলো তাদের আঞ্চলিক আধিপত্য টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়াবে। একটা সংযুক্ত দক্ষিণ এশিয়া বিনির্মাণের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। ভারত আর তার প্রতিবেশী দেশগুলো নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে পড়েছে। সেখানে আঞ্চলিক সংহতি আর সম্ভব হবে বলে মনে হয় না। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ভারত এখন অন্যদের দিকে ঝুঁকছে। চীনের মোকাবেলা করতে হলে যুক্তরাষ্ট্র আর তাদের মিত্রদের জন্য দক্ষিণ এশিয়ার গুরুত্ব বোঝাটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া হয়তো সমন্বিত আঞ্চলিক জোট হিসেবে আবির্ভূত হবে না, কিন্তু এশিয়ায় ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এই অঞ্চলের দেশগুলোর গুরুত্ব সবসময়ই থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।